তাদেরই একমাত্র ছেলে মেয়ে দিয়া মির্জা আর ছেলে দিহান মির্জা। খেয়া এসে তাদের সালাম জানালো। ফিরোজ মির্জা আর রোজি মির্জা খেয়াকে পেয়ে বেশ স্নেহ করলেন। খেয়া বেশ ছোটবেলায় তাদের দেখেছিল একবার, তাই এখন সেরকম চেহারা মনে না থাকায় তখন চিনতে পারেনি। তারাও বেশ আফসোস করলেন সেই ছোট্টবেলাতে তারা খেয়াকে দেখেছেন বলে। অবশেষে খেয়াকে পরিচয় করিয়ে দেয়া হলো দিয়া আর দিহানের সঙ্গে। তারা এবার খোঁজ লাগালেন প্রণয়ের। রোজি মির্জা বলেন, প্রণয়কে তো দেখছি না। আফতাব শেখ প্রান্তকে জিজ্ঞেস করলেন যে প্রণয় কোথায়। প্রান্ত জানালো যে প্রণয় এখনো ঘুম থেকে ওঠেনি। আফতাব শেখ খেয়া মিথিদেরকে বললেন দিয়াকে উপরে নিয়ে যেতে, আর প্রান্তকে বললেন দিহানকে নিজের ঘরে নিয়ে যেতে। সিঁড়ি বেয়ে উঠতে উঠতেই দিয়ার সঙ্গে খেয়া আর মিথির ভাব জমে গেল বেশ। খেয়া মিথি দিয়াকে আগে তাদের ঘরে নিয়ে গিয়ে জুথি, সামিয়া, বল্টু, তৃপ্তি, দীপ্তি, রাফিয়াদের সঙ্গে পরিচয় করিয়ে দিল। দিয়াও তাদের সাথে পরিচিত হয়ে বেশ খুশি হয়েছে। দিয়া এবার নিজের আর তার ভাইয়ের সম্পর্কে বলল। দিয়া এবার বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের শিক্ষার্থী, আর তার ভাই দিহান গ্র্যাজুয়েশন শেষ করে বাবার ব্যবসায় জড়িত হয়েছে। অর্থাৎ জানা গেল যে দিয়া আর মিথি সমবয়সী, আর দিহান আর প্রণয় সমবয়সী। দিয়া ফ্রেশ হয়ে নাস্তা সেরেই আবার খেয়াদের গল্পের আসরে মশগুল হলো। আজ বেলা গড়িয়ে প্রণয় ঘুম থেকে উঠল। সর্বদা খুব সকালেই ঘুম থেকে ওঠার স্বভাব হলেও কাল সারাদিন স্টেজ সাজিয়ে রাতে সব কাজ শেষ করে আবার রেহান, আবিরের সাথে বেরিয়েছিল সে। তাই আজ ঘুম থেকে উঠতে দেরি করেছে নিজেই। প্রণয় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নেমে নাস্তার টেবিলে এলো। হঠাৎ ড্রয়িং রুমে নতুন মেহমান দেখে সে সেদিকে দৃষ্টিপাত করল। ইয়াসির শেখ ডাকলেন, প্রণয় বাবা, এদিকে এসো। ড্রয়িং রুমে বসে আছেন আফতাব শেখ, ইয়াসির শেখ, ফিরোজ মির্জা, রুজি মির্জা আর দিহান। প্রণয় তার দৃঢ় পদযুগল নিয়ে এগিয়ে গেল। ইয়াসির শেখ পরিচয় করিয়ে দিলেন নতুন মেহমানদের সাথে। প্রণয় ফিরোজ মির্জা আর রুজি মির্জাকে সালাম জানালো। তারা প্রণয়কে দেখে বেশ খুশি হয়েছেন বোঝা গেল। প্রণয়ের সাথে দিহানের আলাপ হলো। প্রণয় নাস্তা শেষ করে সিঁড়ি বেয়ে উঠে নিজের ঘরের দিকে যেতেই খেয়াকে দেখা গেল দোতলার বারান্দায়। আজ সাথে আছে দিয়া আর সামিয়া। খেয়া দিয়াকে ঘুরে ঘুরে তাদের বাড়ি দেখাচ্ছে। প্রণয় খেয়ার দিকে একবার চেয়েই আবার ব্যস্ত পায়ে নিজের ঘরের দিকে চলে গেল। পাশে যে দিয়া অর্থাৎ একটি নতুন মেয়ে দাঁড়ানো, সেসবে যেন প্রণয়ের চোখেই পড়ল না। প্রণয় চলে যেতেই দিয়া বড্ড উৎসুক হয়ে খেয়াকে জিজ্ঞেস করল, খেয়া, উনি কে? খেয়া প্রণয় পুরুষের কথা শুনে মিষ্টি হেসে জবাব দেয়, দিয়া আপু, উনি প্রণয় ভাই। উনি তাহলে প্রণয় ভাইয়া? এরপর আবার খেয়া আর সামিয়া মিলে দিয়াকে বাড়ির প্রতিটি কোণা ঘুরে ঘুরে দেখালো। সন্ধ্যায় হলুদের সকল ব্যবস্থা সম্পূর্ণ হয়েছে। মিথিকে এখন হলুদ লাগানো হবে। যেহেতু হলুদের অনুষ্ঠান শেখ বাড়িতেই হবে, তাই আবিররাও এ বাড়িতে চলে এসেছে। খেয়া, সামিয়া, তৃপ্তি, দৃপ্তি, জুথি, রাফিয়া আর দিয়া সকলের সাথে। খেয়া পরেছে কোমল বাসন্তী রঙের একটি শাড়ি, হাতে পরেছে চুড়ি। ভীষণ দারুণ লাগছে তাকে দেখতে। মিথি তাকে দেখিয়ে বলে ওঠে, ইস, কি সুন্দর লাগছে রে তোকে, কারো নজর না লাগুক। খেয়া হেসে বলে ওঠে, নিজেকেও একটু আয়নায় দেখো, তোমায় কত সুন্দর লাগছে। আর নজর আমার নয়, তোমার লাগবে, আবির ভাইয়ের কড়া নজর। মিথি লজ্জায় বলে ওঠে। যা। সামিয়া পরেছে হলুদ রঙের শাড়ি, তাকেও বেশ সুন্দর লাগছে। খেয়া সামিয়ার নাক টেনে চুপি চুপি বলে, ওরে আমার সুন্দরী রমণী, তুমি তো দেখছি আমার ভাইয়ের হৃদয় হরণ করবে আজ। সামিয়া লজ্জায় লাল নীল সবুজ হয়। আবির আর মিথিকে পাশাপাশি বসানো হয়েছে। প্রান্তর হাতে ক্যামেরা, সে ক্যামেরা নিয়ে সব ছবি তুলছে। যদিও ক্যামেরাম্যান এসেছে, তবুও প্রান্ত নিজের ক্যামেরায় সেসব আনন্দঘন মুহূর্তগুলোকে বন্দি করে রাখছে। প্রণয়কে দেখা গেল গাঢ় সবুজ রঙের পাঞ্জাবিতে। তাদের হলুদের ড্রেস কোড হলো মেয়েরা হলুদ রঙের শাড়ি আর ছেলেরা গাঢ় সবুজ রঙের পাঞ্জাবি। খেয়ার হলুদ রং পছন্দ নয় বলে সে বাসন্তী রঙের শাড়ি পরেছে। খেয়ার দু চোখ জোড়ায়, প্রশান্ত হয়, হৃদয় শীতল হয় প্রণয় পুরুষকে দেখে। অজানা আবেশে শরীর আবেশিত হয়, অনুভূতিরা রঙিন প্রজাপতি হয়ে ওড়ে। প্রণয়ের দৃষ্টি পতিত হলো খেয়ার উপর। প্রণয়ের আঁখি যুগল শান্ত হয়, স্তব্ধ হয়। সে শীতল গাঢ় চোখে অবলোকন করল খেয়ার পা হতে মাথা অবধি। সেই শীতল দৃষ্টি খেয়ার গায়ে শিহরণ বইয়ে দেয়। খেয়ার ডাক পড়ল। খেয়া ত্রস্ত
ত্রস্ত পায়ে প্রণয়ের সেই শীতল দৃষ্টি হতে মুক্তি পেয়ে দৌড়ে পালালো। দিয়া ডাকছে খেয়াকে। রেহান বসে আছে, সামিয়া জুথির সঙ্গে এদিকেই আসে। সামিয়াকে দেখে রেহান স্তম্ভিত হয়ে চেয়ে রয়। সামিয়া তাই দেখে নীরব হাসে। জুথি অন্যদিকে যেতেই রেহান এক ফাঁকে সামিয়ার কাছে এসে ফিসফিসিয়ে বলে। ইস, মরে যাচ্ছি তো। সামিয়া হেসে বলে, ভালোবাসা বাঁচতে শেখায়। আমাকে তো ভাসিয়ে নিয়ে যাচ্ছে। শক্ত করে হাত ধরুন, ভেসে আর কত দূর যাবেন? রেহান সকলের আড়লে চুপি চুপি খপ করে সামিয়ার হাত ধরে ফেলে। সামিয়া রেহানের এমন কাণ্ড দেখে তার পিলে চমকে ওঠে। সামিয়া আঁতকে বলে ওঠে, হাত ছাড়ুন। একবার ধরেছি, এ জীবনে ছাড়ছি না আর। সামিয়া বলে, এখন আমার বাপের হাতে চড় খাওয়ার আগে জলদি হাতটা ছাড়ুন। রেহান তবুও ছাড়ে না, বরং পাশাপাশি হেঁটে আরও শক্ত করে হাত ধরে। দিয়াও শাড়ি পরেছে। দিয়ার মা দিয়ার সঙ্গে এখনও প্রণয়ের পরিচয় হয়নি শুনে বেশ অবাক হলেন। তিনি নিজে প্রণয়ের সাথে দিয়ার পরিচয় করিয়ে দিয়েছেন। প্রণয় কোনো মতে পরিচিত হয়েছে। সে এমনি গম্ভীর স্বভাবের মানুষ, তার উপর সে মেয়েদের সাথে সেভাবে মিশতে বা কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তবে দিয়াকে দেখা গেল প্রণয়ের ব্যাপারে বেশ আগ্রহী এবং উৎসুক। প্রান্ত যাকে যেভাবে পাচ্ছে সেভাবে গণহারে ছবি তোলায় সে ব্যস্ত। দিহান ও পাঞ্জাবি পরেছে। প্রান্ত খেয়াকে আর সামিয়াকে পেয়ে খপ করে ধরে ক্যামেরার সামনে দাঁড় করিয়ে দিয়েছে। খেয়া আর সামিয়াকে সে ইচ্ছে মতো ছবি তুলছে। তার ছবি তোলাই শেষ হচ্ছে না। প্রান্তর এত ছবি তোলা দেখে খেয়ার হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে। বিয়ে বাড়িতে কত লোক, তাদের দিকেও একটু চোখ তুলে তাকা, একটু তাদেরও ছবি তুলে দে। খেয়া প্রান্তকে বুদ্ধি দেয়। প্রান্ত যা, প্রণয় ভাইয়ের কয়েকটা ঝাঁকানাকা ছবি তুলে রাখ। প্রান্ত খেয়ার কথায় লাফিয়ে প্রণয়ের কাছে যায়। সামিয়া খেয়ার বুদ্ধি শুনে হাসে। প্রান্ত গেছে প্রণয়ের কাছে, গিয়ে বায়না ধরেছে। ভাই, তোমার ছবি তুলব। প্রণয় বলছে, এখন না, পরে তুলিস। তবুও প্রান্ত কথা শুনতে নারাজ। দিহান প্রণয়ের সাথেই থাকছে সব সময়, সাথে রিহান। বলল সকাল থেকে কয়েক রাউন্ড খেয়ে এখন ঝিমা মুরগির মতো বসে বসে ঝিমোচ্ছে। তার নাকি খাওয়া বেশি হওয়ায় পেট ফেটে যাচ্ছে। সত্যি তার পেট ফেটে যাওয়ারই উপক্রম। দেখে মনে হচ্ছে সে 9 মাসের অন্তঃসত্ত্বা নারী। রেহান এগিয়ে এসে বল্টুর পেটে হাত বোলায়, মায়া দেখিয়ে বলে ওঠে, আহারে বল্টু, তুই দেখি খেতে খেতে গর্ভবতী হয়ে গেছিস। পেট ফেটে যাচ্ছে যেন। রেহানের কথা শেষ হতে না হতেই প্রান্ত বলে ওঠে, বল্টু ভাই, তুমি নাকি প্রেগনেন্ট? রেহান ভাই যে বলছে। হলো আগুনে ঘি ঢালা। বল্টু রেগে আগুন হয়ে চিল্লিয়ে উঠল, রেহান ভাই? রেহানকে পাইকে। রেহান ভোদর, কিন্তু বললেও সে দৌড় প্রতিযোগিতায় পিছনেই পড়ে রইল। যা খেয়েছে তারপর আর দৌড়ানো মহা মুশকিল। ছোট ঈশা না বুঝেই সকলকে গণহারে বলে বেড়াচ্ছে বলু ভাইয়ের বাবু হবে। কি সাংঘাতিক ব্যাপার! সকলে মিথি আর আবিরকে হলুদ লাগাচ্ছে। মিথির মুখে স্নিগ্ধ হাসি, আবিরের মুখেও হাসির ঝিলে। সকলে হলুদ অনুষ্ঠানে বেশ মজা করছে। মেহমান সহ বাড়ির প্রতিটি মানুষ এখানে। হঠাৎ প্রান্ত ডেকে বলল, খেয়ে আপু, ভাই তোমাকে ডাকছে। খেয়ার হৃদয় ধক করে ওঠে। প্রণয় ভাই ডাকছেন। প্রণয় পুরুষের ডাকে এসে ত্রস্ত পায়ে বাড়ির অন্দরমহলের দিকে ছুটে চলে। যেতেই তার সামনে মুখোমুখি হলো দিহান। হঠাৎ দুজন মুখোমুখি হওয়ায় খেয়া ভোরকে দুপা পিছায়। দিহান মুগ্ধ অপলক দৃষ্টিতে চেয়ে আবার দৃষ্টি সরিয়ে কোমল স্বরে হেসে বলে, যাও। খেয়া সেসবে মাথা না ঘামিয়ে ত্রস্ত পায়ে বাড়ির ভেতরের দিকে যায়। তার প্রণয় ভাই তাকে ডেকেছে। তার ধ্যান জ্ঞান এখন একমাত্র সেখানে। দুনিয়ার কিছুই আর তার মাথায় নেই। খেয়া বাড়িতে ঢুকে দেখে বাড়ির 2-1 কাজের সহযোগীরা কেবল নিচে এটা ওটা এগিয়ে নেওয়া আনা করছেন। খেয়া সিঁড়ি বেয়ে উপরে উঠে দোতলায় কাউকে না পেয়ে প্রণয়ের ঘরের দিকে এগোলো। খেয়া অনুমতি চাইল ভেতরে ঢোকার, কিন্তু কোনো প্রতিউত্তর না পেয়ে ভেতরে প্রবেশ করল। ভেতরে ঢুকে প্রণয়কে না পেয়ে বারান্দার দিকে গেল। বারান্দায়ও প্রণয়কে না পেয়ে সে পিছু ঘুরতেই তার সামনে পাঞ্জাবি পরিহিত প্রণয়কে দেখতে পেল। সে তার চওড়া বুক শটান হয়ে দাঁড়িয়ে আছে। খেয়া হঠাৎ এমন হওয়ায় চমকে ওঠে। প্রণয় শীতল গা হিম করা দৃষ্টিতে তাকিয়ে আছে, যে দৃষ্টিতে যেন আফিম মেশানো। যা দেখে খেয়ার শরীরে কাঁপুনি উঠে তুতলিয়ে জিজ্ঞেস করে, ডেকেছেন প্রণয় ভাই?
প্রণয় এগিয়ে আসে। প্রণয় খেয়ার ঠোঁটে আলতো হাতে বৃদ্ধাঙ্গুল ছুঁয়ে বলে। খেয়ার কানের কাছে মুখে এগিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে। শ্, কথা না। প্রণয়ের পুরুষালী হাতের আঙুলের ছোঁয়া পেয়ে প্রণয়ের আঙুলের নিচে থাকা খেয়ার গোলাপি ঠোঁট তিত্তির করে কাঁপে। খেয়ার গায়ে পৌষের কাঁপুনি ওঠে, শ্বাস আটকে আসে, ঠোঁট কেঁপে ওঠে, হৃৎপিণ্ড বক্ষ পিঞ্জর ভেঙে বেরিয়ে আসতে চায়। অক্ষি কঠোর হতে চোখ দুটো বেরিয়ে আসবে কখন যেন। নিজের চোখ কান এমনকি পুরো নিজেকেই খেয়ার বিশ্বাস হতে চায় না। এ কি তার দৃষ্টিভ্রম বা নিছক কল্পনা, নাকি সুস্পষ্ট বাস্তব? না, এ তো বাস্তব। প্রণয় পুরুষের হাতের প্রকট ছোঁয়াই তার বাস্তবতার সুস্পষ্ট প্রমাণ। প্রণয় তার মাদকময় দৃষ্টিতে চায় খেয়ার চোখে। খেয়া একবার চেয়ে দ্বিতীয়বার তাকানো দুঃসাহস করে না। খেয়া চোখ বুজে ফেলে। প্রণয় গাঢ় নেশাময় কণ্ঠে বলে ওঠে। আমাকে ভালো থাকতে দিবি না? খেয়া চোখ মেলে অবাক হয়ে তাকায়। চোখে জিজ্ঞাসা, মনে মনে ভাবে সে তো তার সারা জীবনে প্রণয় ভাইয়ের খারাপ চায় না, চাইবেও না, চাইতে পারে না। তাহলে প্রণয় ভাই এমন কেন বলছেন? খেয়া কিছু বলতে মুখ খুলতে চাইলে প্রণয় আবার কণ্ঠে মাদকতা মিশিয়ে শান্ত স্বরে বলে ওঠে। আমার ধৈর্যের বাঁধ কেন ভাঙছিস তুই? এত সুন্দর করে কে শাস্তে বলেছে তোকে? আমি? আমাকে ভালো থাকতে দে। আমি কিন্তু ভীষণ খারাপ হতে পারি, তখন কিন্তু অঘটন ঘটে যাবে। প্রণয়ের মুখে এমন বেসামাল কথাবার্তা শুনে লজ্জায় খেয়ার কান গরম হয়ে যায়, হাঁসফাঁস করে মুরগির মতো। খেয়া ঢোক গেলে গলা ভেজানোর পাড়িও খুঁজে পায় না। কলিজা আত্মা শুকিয়ে মরুভূমি হয়ে গেছে। তার হার্ট উপরের নিচে ডানে বামে তেলাপোকার ন্যায় লাফাচ্ছে। খেয়ার কাঁপাকাঁপি প্রণয়ের চোখের অগোচর হয় না। প্রণয় দূরে সরে আসে। খেয়া যেন জানে একটু পানি পায়। আবার প্রণয় কাছে আসে, পাঞ্জাবির পকেট থেকে শুভ্র বেলি ফুলের গাজরা বের করে। খেয়া এসব দেখে কখন যেন বটল তুলতে যায়। আজকে থেকে আর নিজেকে বিশ্বাস করার সাহস পায় না। এসব কি দেখছি, শুনছে সে? তার কল্পনায়ও তো এসব আসেনি। প্রণয় গম্ভীর কণ্ঠে বলে। হাত দে। খেয়া মৃগী রোগীর মতো কাঁপতে কাঁপতে হাত এগিয়ে দেয়। প্রণয় দু হাতে তীব্র মনোযোগী হয়ে খেয়ার হাতে গাজরা বেঁধে দেয়, যেন জগতের সমস্ত ধ্যান জ্ঞান প্রণয়ের এখানে ঢেলে দিয়ে মনোযোগী হয়েছে। খেয়া বিস্ময় চোখে এই অপরূপ দৃশ্য পরখ করে। গাজরা বাঁধা হতেই প্রণয় দূরে গিয়ে দেয়ালে হেলান দিয়ে বুঝে হাত গুজে দাঁড়ায়। মুখে স্বভাবতই আবার গম্ভীরতা এনে গম্ভীর স্বরে বলে। যা, বিদায় হ। খেয়া তপ্তা খেয়ে তাকায়, মনে মনে বলে। আদর করে ডেকে এনে এখন ঘাড় ধাক্কা দিয়ে বের করছে। খেয়া বাঁকা চোখে তাকিয়ে ভেঙচি কেটে চলে যায়। প্রণয় মৃদু স্মিত হাসে। এখন রাত 12টা বেজে 30 মিনিট। হলুদের প্রোগ্রাম শেষ হয়েছে। সারাদিন সকলে এত আনন্দের পর এখন বেশ ক্লান্ত। তবে খেয়ার মস্তিষ্ক এখনও চঞ্চল। মস্তিষ্কে কিছুতেই স্থির করতে পারছে না তার হৃদয়। সে তো প্রশান্ত মহাসাগরের ন্যায় অশান্ত, অস্থির, উত্তাল অক্ষিপটে এখনও সেই অকল্পনীয় দৃশ্যপট। কর্ণকুহুরে এখনও সেই শীতল ধ্বনি। প্রণয়ের এমন রূপ সে তো কোনো কালে ভুলে কল্পনাও করেনি। সেই দৃশ্য এখনও সর্বাঙ্গে শিহরণ বইয়ে দিয়ে যায়। প্রণয়ের কাছে আসা, তার ওষ্ঠে প্রণয়ের পৌরুষালী হাতের ছোঁয়া, সেই মাদকময় চোখের চাহনি, গাঢ় শীতল নেশাক্ত কণ্ঠস্বর, সেই মারাত্মক বাণীগুলো খেয়ার ভেতরে কাঁপন তোলে ক্ষণে ক্ষণে। এই প্রণয় ভাইকে খেয়ার আজ অচেনা লাগে, ভীষণ অচেনা। সবাই রাতে শোবার জন্য নিজেদের ঘরে চলে গেছে। দিয়ার জন্য আলাদা ঘর দেয়া হলেও সেই খেয়াদের সাথে শুতে চেয়েছে। খেয়ারাও রাজি হয়েছে। তাদের তো নতুন অতিথি পেয়ে বেশ ভালো লাগছে। আজ মিথি, খেয়া, সামিয়া আর দিয়া এক ঘরে ঘুমোবে। যুথি আজ তার বরের ঘরেই শুতে গেছে। আর তৃপ্তি রাফিয়ারা জবেদা তালুকদারের সঙ্গে ঘুমোতে গেছে। অন্যদিকে দিহান প্রণয়ের ঘরেই ঘুমোবে। আর রেহান প্রান্ত এক ঘরে। প্রণয়, আবির, রেহান, দিহান আবিরদের বাড়ির ছাদে আড্ডা দিচ্ছে। ওই তো খেয়া। মিথিদের শোবার ঘরের জানালা দিয়ে চোখ মেললেই দেখা যায় ছাদের লাইটের আলোয় 4 পুরুষ জমিয়ে আড্ডা দিচ্ছে। খেয়া বিছানা ঝেড়ে নিল। মিথি ধূপ করে বিছানায় কাত হয়ে পড়ল। খেয়া বোনের ক্লান্তি বুঝতে পারে। সারাদিন মেহেদির অনুষ্ঠানের এত ধকলে তার বোনটা ক্লান্ত পরিশ্রান্ত। খেয়া জিজ্ঞেস করে। মিথি অবাক চোখে খেয়ার দিকে যায়। এই মেয়েটা এত কিছু কি করে বোঝে? ইস, ভাগ্যিস কপালগুনে এমন একটা বোন পেয়েছে। মিথি ঠোঁটে মিষ্টি হাসি টেনে বলে। দে, তোর হাতের ছোঁয়াই তো দরকার।
খেয়া গিয়ে বসলো বোনের মাথার কাছে, আলতো হাতে বোনের মাথায় হাত বোলাচ্ছে। সামিয়া আর দিয়া বিছানার উপরই বসে রয়েছে। মিথি আবেশে জড়িয়ে যায়। এতক্ষণ মাথা ব্যথা করলেও এখন ঘুমে চোখ বুজে আসে, জানে তার বোনটার হাতে জাদু আছে। ছোটবেলা থেকেই খেয়ার হাতের ছোঁয়ায় যে কারোর মাথা ব্যথা দূর হয়ে যায়। মিথি কিছুক্ষণ হতেই ঘুমের দেশে পাড়ি জমালো। মিথি ঘুম এসেছে নিশ্চিন্ত হতেই খেয়া মিথির গায়ে চাদর টেনে সরে এলো সন্তর পরে। এসে বসলো সামিয়া আর দিয়ার কাছে। দিয়া হেসে জিজ্ঞেস করলো, তোমাদের দু বোনের মধ্যে অনেক মিল, তাই না? তোমরা যে চাচাতো বোন বোঝাই যায় না। আর আমি একটা জিনিস খেয়াল করেছি, তোমাদের বাড়ির সবার মধ্যে অনেক ভালোবাসা, তাই না? সবাই সবাইকে আপন ভাবে। খেয়া স্নিগ্ধ হেসে জবাব দেয়, আপনই তো আমরা, ভাবাভাবেই কিছু নেই তো। এক পরিবার আমাদের। আমার মতে পরিবার এমনই তো হওয়া উচিত। আসলে আমরা এসব শিখেছি আমাদের বাবা মায়ের থেকে, মূলত মায়েদের থেকেই। আমাদের মায়েরা কখনো নিজেদের যা ভাবেনি, ভেবেছেন নিজের আপন বোন। আমাদের মায়ের একসাথে নিজ হাতে এই ঘর, এই সংসার এক বাঁধনে বেঁধেছেন। সে বাঁধন ছেঁড়ার নয়। এই এই পরিবারে আমরা একজন আরেকজনকে ছাড়া অসম্পূর্ণ। দিয়া হেসে বলে, তোমাদের মানসিকতা অনেক সুন্দর। খেয়া এবার সামিয়াকে দেখিয়ে বলে, এই যে আমার আরেকটা বোন। সামিয়া হাসে। দিয়া বলে, তোমাদের বন্ধুত্বও অনেক চমৎকার। বেশ কিছুক্ষণ পর দিয়া জিজ্ঞেস করে, আচ্ছা খেয়া, প্রণয় ভাইয়া মানুষ হিসেবে কেমন? বাড়ির এত মানুষের ভিড়ে প্রণয়ের নাম দিয়ার মুখে শুনে খেয়া কিছুটা অবাক হলো। তবে প্রণয় পুরুষের নাম শুনতেই অজান্তেই স্বভাবত তার মুখে হাসি ফুটে ওঠে। সামিয়া খেয়ার হাসি মুখ লক্ষ্য করে নিজেও হাসে। খেয়ার ঠোঁটে ফুটে ওঠে এক চিলতে হাসি। উৎফুল্ল চিত্তে খেয়া বলে ওঠে, প্রণয় ভাই ভীষণ ভালো মানুষ, মনোমুগ্ধকর ব্যক্তিত্বের অধিকারী একজন মানুষ। পরক্ষণেই আনমনে বিড়বিড় করে বলে ওঠে, আমার চোখ দেখা আমার শুদ্ধ পুরুষ। সেসব সামিয়া শুনতে পেলেও দিয়া শুনতে পেল না। দিয়া যেন কোনো গভীর ভাবনায় মগ্ন। হঠাৎই দিয়ার ঠোঁটে ফুটে উঠল মিহি হাসি। তবে সেসব সামিয়া আর খেয়ার চোখ এড়ায়নি। তারা দেখলেও তা নিয়ে তেমন মাথা ঘামালো না। খেয়া, সামিয়া, দিয়া বিছানায় শুয়ে পড়েছে। সকাল হতেই খেয়াদের ঘুম ভাঙল হইচই শুনে। বিয়ে বাড়িতে হইচই হবে না তা তো হবে না, আজ বিয়ে। খেয়ারা জলদি উঠে পড়েছে, বিয়ের জন্য তাদের সব প্রস্তুত করতে হবে। তো তারা সকাল সকাল নাস্তা সেরে সকাল হতেই আবিরের কল এসেছে মিথির ফোনে। প্রিয়তমার খোঁজ নিতে ব্যাকুল হয়ে পড়েছে ছেলেটি। কয়েক ঘন্টার অপেক্ষা যেন কয়েক মহাকাল হয়ে দাঁড়িয়েছে। বাগানে বিয়ের রান্নার বন্দোবস্ত হচ্ছে। রান্নার সুগন্ধিতে বাড়ি মমও করছে। খেয়া বেখেয়ালে ব্যস্ত পায়ে ছাদে উঠতে নিতেই সামনে আবার দিহানের মুখোমুখি হলো। দিহানও নিচে নামছিল। খেয়া ভীষণ বিব্রত হলো এবারও। ছেলেটা চুপচাপ হলেও খেয়ার পানে পূর্ণ দৃষ্টিতে তাকিয়েছে। খেয়া বলে, দুঃখিত ভাইয়া। দিহান হালকা হেসে জানায়, আমার নাম দিহান, দিহান ভাইয়া বলে ডাকতে পারো। খেয়া মাথা নেড়ে জানায় ঠিক আছে। খেয়া আবার ব্যস্ত পায়ে ছাদে উঠে গেল। উদ্দেশ্য ছাদে উঠে বড় ডাল থেকে শুভ্র কাঠগোলাপ পারবে কয়েকটা। এগিয়ে গেল গাছের দিকে, কিন্তু একটা কাঠগোলাপও সে নাগাল পেল না। ব্যথিত হৃদয় নিয়ে সে তবুও চেষ্টা চালিয়ে যাচ্ছে। হঠাৎ কারো দৃঢ় পদযুগল এর শব্দে খেয়া পিছু ঘুরে তাকালো। প্রণয় এসেছে ছাদে। খেয়া কালকের কথা ভেবে চুপসে দাঁড়িয়ে রয়। প্রণয়কে দেখলেই এখন তার দৌড়ে পালাতে ইচ্ছে করে, যেমন করে চোর পুলিশকে দেখলেই পালায় তেমন। প্রণয় এগিয়ে আসে। খেয়া কয়েক পা পিছায়। প্রণয়ের ঠোঁটে অতি ক্ষীণ মৃদু হাসি টানে। খেয়া সেই হাসি দেখতে দেখতে মুগ্ধ হয়, বিমোহিত হয়, আবার কালকের ঘটনায় লজ্জায় আড়ষ্ট হয়ে পিছিয়েও যায়। প্রণয় ঠোঁটের কোণে মৃদু হাসি টেনে গাঢ় গলায় বলে, পিছিয়ে যাচ্ছিস কেন? খেয়া ঢোক গিলে বলে, আপনি এগোচ্ছেন কেন? প্রণয় স্মিত হেসে গম্ভীর চোখে চেয়ে বলে, কালে গেছিলাম কেন? খেয়া প্রণয়ের মুখে কালকের কথা শুনতেই তার সর্বাঙ্গ শিহরিত হয়। খেয়া লজ্জায় আড়ষ্ট হতেই বলে ওঠে, জানি না। তাহলে আজও জানতে হবে না। প্রণয় এগিয়ে আসে।
খেয়া জমে বরফ হয়ে যায়। প্রণয় মুখোমুখি হয়ে গভীর দৃষ্টি খেয়াতে রেখে কাঠগোলাপের ডাল থেকে কাঠগোলাপ পাড়ে। খেয়া মাথা ঘুরিয়ে প্রণয়ের কাঠগোলাপ পাড়া দেখে। খেয়া ভেবে অবাক হয় প্রণয় কী করে জানলো যে ও কাঠগোলাপ নিতে এসেছে। খেয়া কৌতূহল দমাতে না পেরে জিজ্ঞেস করে, আপনি কি করে জানলেন প্রণয় ভাই যে আমি কাঠগোলাপ নিয়ে এসেছি? প্রণয়ের তেড়া জবাব। জেনে কি করবি? খেয়া এই তেড়া কথা শুনে আর জবাব খুঁজে পায় না। প্রণয় এবার স্বভাবত কণ্ঠে তীব্র গম্ভীর এনে শাসনের সুরে বলে ওঠে, ছাদের একদম কোনায় গিয়ে ফুল পাড়ছিলি, পড়ে গেলে কি হতো তখন? ভাবিস একবারও? এইটুকু দেহ নিয়ে মগডালে ফুল পাড়তে এসিস, বামন হয়ে চাঁদে হাত পাড়াস।